আমি আজমাল হোসেন, সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা অর্থাৎ বাংলা প্রথম পত্রের আমার বাড়ি কবিতা সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো? তোমরা একটু মনোযোগ দেবে। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। ৭১ পৃষ্ঠায় রয়েছে এই কবিতা। এটি একটি চমৎকার কবিতা। পল্লী কবি জসিমউদ্দিন পল্লীর সুখ দুঃখ, প্রেম বিরহের কাহিনী সুন্দরভাবে তুলে এনেছেন বলেই তাকে পল্লী কবি বলা হয়ে থাকে। পল্লী কবি জসিমউদ্দিন ১৯০৩ খ্রিস্টাব্দে ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ জন্ম হচ্ছে ১৯০৩ খ্রিস্টাব্দে। আর উপাধি হচ্ছে পল্লী কবি। উপাধি পল্লী কবি, অর্থাৎ পল্লী কবি হিসেবেই তিনি সবার নিকট পরিচিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রবেশিকা ক্লাসে তার বিখ্যাত কবিতা কবর অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিন শিশুদের জন্য লিখেছেন। তার উপন্যাস রয়েছে, গান রয়েছে, আত্মজীবনীও রয়েছে। তার মৃত্যু হচ্ছে ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৪ মার্চ। আর তার কাব্য অর্থাৎ গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বিখ্যাত দুটি গ্রন্থ, বিশেষ করে নকশি অর্থাৎ বিখ্যাত গ্রন্থ নকশি কাঁথার মা এবং সজন বাদিয়ার ঘা। এ দুটি হচ্ছে কাহিনী কাব্য। এই কাহিনী কাব্য দুটো খুবই পরিচিত লাভ করেছে। নকশি কাঁথার মা, আর একটা হচ্ছে সজন বাদিয়ার ঘা। এটি বিদেশি ভাষায়ও অনুদিত, অর্থাৎ 7টি ভাষায় নকশি কাঁথার মা অনুদিত হয়েছে। এ দুটো হচ্ছে কাহিনী কাব্য। এছাড়াও তার শিশুদের জন্য লিখেছেন, যেমন হাসু, তারপরে ১ পয়সার বাঁশি, ১ পয়সার বাঁশি, একটি চমৎকার একটি কাব্য। তারপরে ধান খেত
এছাড়া নাটকও লিখেছেন। নাটকের মধ্যে যদি দেওয়া যায় তাহলে হচ্ছে ডালিম নেই, বেদের মেয়ে। বেদের মেয়ে নাটক, কিন্তু ডালিম কুমারও তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ। ডালিম কুমার, বেদের মেয়ে, বেদের মেয়ে। এছাড়া কিন্তু তিনি স্বীকৃতি স্বরূপ দেশে বিদেশে অনেক পুরস্কার অর্জন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের সরকার তাকে 21 পদক অর্থাৎ পুরস্কার পেয়েছেন। 21 পদক, 21 পদক, স্বাধীনতা পদক, এইসব পদকে তিনি ভূষিত হয়েছেন। তার কবিতা সম্পর্কে বলা হয়ে থাকে যে প্রত্যেকটি ছন্দ, শব্দ, অর্থাৎ শব্দের যে ছন্দগুলো তিনি উল্লেখ করেছেন তা পল্লীর সাথে মিশে গেছে। এই জন্য তাকে পল্লী কবি বলা হয়ে থাকে। একজন কবি বলেছিলেন, একজন সমালোচক অর্থাৎ গবেষক, লোক গবেষক, মাথের রাখাল বেদনা তাহার আমরা কি নাই, এটি জসিমউদ্দিনের কথা, যে মাথের রাখাল বেদনা তাহার আমরা কি এত বুঝি, অর্থাৎ আমরা বুঝি না তাদের কথা। কিন্তু একজন সমালোচক বলেছিলেন যে আমি, অর্থাৎ এই যে দীনেশচন্দ্র সেন, আমি হিন্দু, বেদ আমার নিকট পবিত্র, কিন্তু জসিমউদ্দিনের কবিতা বেদের চাইতেও আমার কাছে পবিত্র, কারণ তিনি পল্লী গ্রামের অর্থাৎ পল্লী মায়ের সুখ দুঃখের কথা তুলে এনেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি আবার খেয়াল করো জসিমউদ্দিন সম্পর্কে, যে পল্লী কবি জসিমউদ্দিন অর্থাৎ উপাধি পল্লী কবি, জন্ম 1903 খ্রিস্টাব্দে, আর জন্মস্থান হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। সেখানে প্রতি বছর মেলা বসে এবং তার বিখ্যাত দুটি কাহিনী কাব্য নকশি কাঠার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এ দুটো বিদেশি ভাষায় অনুদিত। এছাড়া 1 পয়সার বাঁশি, হাসু, ধানক্ষেত, ডালিম কুমার, মেলা, এসব তার উল্লেখযোগ্য কাব্য। এখন কবিতা অর্থাৎ আমার বাড়ি কবিতাটি আবৃত্তি করছি। আমার বাড়ি, জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিঁড়ে, শালি ধানের চিঁড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবুরি কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিমি গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যাই ভাসি, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। অর্থাৎ কি চমৎকার তার কবিতা! যতবার যেন
আবৃত্তি করি ততই যেন মনের মধ্যে দোলা দেয়, মনের মধ্যে দোলা দেয়। এই কবিতাটি একটি সুন্দর কবিতা, যা আমাদের বন্ধু অর্থাৎ আত্মীয় স্বজনদের আমরা আমন্ত্রণ বা নিমন্ত্রণ করি। এখন আমাদের কাছে এই কবিতার মধ্যে কিছু নতুন শব্দ মনে হয় থাকে। নতুন শব্দগুলোর মধ্যে যেমন আমাদের কাছে মনে হয়, যেহেতু পল্লী গ্রামেরই শব্দ রয়েছে বেশি, যেমন ভ্রমণ, অর্থাৎ শব্দ অর্থগুলো তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে নতুন মনে হতে পারে। ভ্রমণ অর্থাৎ ভ্রমণ, এখানে যেটি বুঝায় ভ্রমর, অর্থাৎ ভ্রমর মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি কিন্তু ভ্রমর শব্দের অর্থরূপ। এছাড়া আরো যে এই শব্দগুলো হচ্ছে, যেমন কবরীকলা। কবরীকলা অর্থাৎ এই কলাটি গ্রামে গঞ্জে এখনো পাওয়া যায়। কবরীকলা স্বাদের অর্থাৎ ভিন্ন স্বাদের কলা, ভিন্ন স্বাদের কলা। এই কলাটি খেতে খুবই সুমিষ্ট। এছাড়া রয়েছে যেদিকে বলছে যে শালি ধানের চিড়ে, অর্থাৎ শালি ধান হচ্ছে আমন ধান। শালি ধান হচ্ছে আমন ধান, এক প্রকার আমন ধান। শালি ধান হচ্ছে এক প্রকার আমন ধান। এটি খেতেও খুব, ভাত খেতে খুব মজা, এখনো গ্রামগঞ্জে খাই। আমন এক প্রকার আমন ধান। তারপরে বিন্নি অর্থাৎ আদি জাতের ধান। বিন্নি ধানের ফল। বিন্নি ধান বলতে বোঝানো হয় বিন্নি ধান আদি জাতের ধান, যা সচরাচর এখন আর দেখা যায় না, পাওয়াও খুব দুর্লভ। এছাড়া আরো বেশ কিছু শব্দ রয়েছে, যেমন মৌরি অর্থাৎ মৌরি ফুল। মৌরি বলতে মৌরি ফুল, মৌরি ফুল হচ্ছে অর্থাৎ মশলা, এক প্রকার মশলা, এক প্রকার মশলা যা দুর্গন্ধ খুব ভালো। এক প্রকার মশলা যা ভিন্ন, এক প্রকার এই সুন্দর অর্থাৎ মশলা। এই হলো শব্দগুলো। এছাড়া গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই বলতে এমন দইকে বোঝানো হয় যার ঘনত্ব বেশি, যে গামছাতে রাখলো রস নিচে পড়ে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন নতুন শব্দ সঙ্গে পরিচিত হলাম। এখন আমরা কবি কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা করব। বাঙালির একটি রেওয়াজ রয়েছে অতিথিকে আপ্যায়ন করা। ঠিক কবিও তার কোনো এক প্রিয় বন্ধুকে তার বাড়ি আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য। আসলে কবি তাকে যা খেতে দিবে তা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সে যা দেখতে পাবে পথে ঘাটে তাও কবি বলেছেন। অর্থাৎ তার কবিতায় যে চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন যে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। পীরে সাধারণত এখন আর দেখা যায় না, পীরেতে বসার মজাই আলাদা।
জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, অর্থাৎ এক প্রকার আমন ধানের চিড়ে দেবে জল পানের সাথে খেতে, যাতে তার মন ভরে যায়। ভিন্নি ধানের খইও দিবে সাথে। বাড়ির গাছে কবরী কলা রয়েছে কবির, সেই কবরী কলা সঙ্গে দেবে। আম কাঁঠালের বনের ধারে যাতে শান্তিতে ঘুমাতে পারে সেজন্য আঁচল পাতিয়ে কবি রাখবে সারা রাত। চাঁদ মুখে তোর চাঁদের চুম, অর্থাৎ উপমা দিয়েছে চাঁদের মতো মুখ তার বন্ধুর, সেখানে সুখ দিবে অনেক। যেখানে মালাও কবি গেঁথে রেখেছে তার বন্ধুর জন্য, সেই মালা তার বুকে দিয়ে দিবে। যখন গায়ে দহনের শব্দগুলো যে শুরু হবে সকালবেলা, তখন কবি যখন বন্ধুকে তখন নিয়ে খেলা শুরু করবে এবং সারা দিনই খেলবে। অর্থাৎ খেলার মধ্যে আলাদা একটা মজা, অর্থাৎ খেলাধুলা ছাড়া তো শরীর সুস্থ থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, সে কথা কিন্তু কবি জসিমউদ্দিন তার আমার বাড়ি কবিতায় তুলে ধরেছেন। এছাড়াও এই কবিতাতে কিন্তু আগে বলা উচিত ছিল আমার যে এই কবিতাটি হাসু কাব্য থেকে নেওয়া হয়েছে, এবং কাজলা দিঘির কাজল দলে হাঁসগুলি যায় ভাসি, এই লাইনগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন। যে কাজলা অর্থাৎ কালো দিঘির কাজল জল বলতে বোঝানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি রয়েছে, সেখানে হাঁসগুলো ভেসে যাচ্ছে, গোসল করছে, অর্থাৎ তারা জল কেলি করছে। আর সেই এই পথেই কিন্তু কবি রয়েছে মৌলি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ, রথ যেন থেমে যাবে, অর্থাৎ তার যাত্রাটা ওখানেই থেমে যাবে। অর্থাৎ মৌরি ফুলের গন্ধ অর্থাৎ এক প্রকার মশলা, যা সবজি এবং বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়, সেই কথাই বলেছে কবি। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কবি তার কোনো আপনজন প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আসলে বিন্নি ধানের খই, শালি ধানের চিড়ে এবং পিড়েতে বসতে দেবে, পাশাপাশি দিবে আঁচল পাতিয়ে ওই আম কাঁঠালের বাগানের পাশে যাতে বাতাস দোলা দিবে, বাতাসে যাতে দোল খেলবে, যাতে শান্তিতে ঘুম আসে। কবি খেলাও করবে বন্ধুর সাথে যখন গাই দহন অর্থাৎ গাভীর দুধ দহনের সময় হবে তখন। তো আমরা পর্যন্ত, তবে তোমরা এই কবিতাটি ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্নটি হচ্ছে যে তোমরা বাড়ির বাসায় লিখবে, উত্তর লেখার চেষ্টা করবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখানে উদ্দীপকটি আমি লিখছি, তোমরা খেয়াল করো, খাতায় তুলে নিবে। বাংলাদেশের মানুষ অতিথিকে আপন করে নেয়, আপন করে নেয়। বাংলাদেশের লোক অতিথিকে আপন করে নেয়। অতিথি কি ঘরে আসলে আপ্যায়ন করে, অর্থাৎ ঘরে আসলে আপ্যায়ন করে, তারা আপ্যায়নের মাধ্যমে সুখ অনুভব করে, মাধ্যমে সুখ অপার সুখ অনুভব করে। এ ধরনের তোমাদের উদ্দীপক আসতে পারে। উদ্দীপক আসলে তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151
পুঙ্খানুপুঙ্খানু একটু সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবে। অর্থাৎ এখানে বলতে গেলে হয় যে আতিথেয়তা, অর্থাৎ আতিথেয়তা বাঙালির বাঙালি সংস্কৃতি, অর্থাৎ বাঙালি সংস্কৃতির এক উল্লেখযোগ্য সংস্কৃতি। তোমরা এই উদ্দীপকটি খাতায় তুলে নাও। এখন এখানে প্রশ্ন আসতে পারে বিভিন্ন রকমের। তো কয় যেমন তোমরা যে এই আমার বাড়ি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কোন কাব্যের অন্তর্গত? এটি হলো ক্ষয়ে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখান থেকে যে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কেন আমন্ত্রণ জানিয়েছে? বন্ধুকে কেন বা আমন্ত্রণ জানিয়েছে কেন? বন্ধুকে বোঝা যাচ্ছে আমন্ত্রণ জানিয়েছে কেন? দুটো তোমরা আশা করি তুলে নিয়েছো। আবারও বলি আমি, বাংলাদেশের মানুষ অতিথিকে আপন করে নেয়, অতিথি ঘরে আসলে আপ্যায়নের মাধ্যমে সুখ অনুভব করে। আতিথেয়তা বাঙালি সংস্কৃতির উল্লেখযোগ্য দিক। তোমরা আশা করি লিখতে পেরেছ। এখন ৯ নম্বরে উদ্দীপকের বক্তব্য। উদ্দীপকের বক্তব্য আমার বাড়ি কবিতায় প্রতিফলিত হয়েছে। কবিতায় কতটুকু প্রতিফলিত হয়েছে? কতটুকু প্রতিফলিত হয়েছে তোমরা তুলে নাও, বাসায় গিয়ে দেখবে এবং উত্তর লেখার চেষ্টা করবে। আরেকটি হচ্ছে ঘ নম্বর, আমি ওপরে লিখে দিচ্ছি, তোমরা ওখানে লিখে নাও। অর্থাৎ উদ্দীপকের শেষ কথাটি, অর্থাৎ আতিথেয়তা বাঙালি সংস্কৃতির উল্লেখযোগ্য দিক। আতিথেয়তা বাঙালি সংস্কৃতির উল্লেখযোগ্য দিক। উল্লেখযোগ্য দিক কথাটির যথার্থতা। অর্থাৎ একটু মুছে দিলেই একটু ভালো হয়, যেহেতু ওখানে হচ্ছে না।
উল্লেখযোগ্য দিক, কথাটি যথার্থতা বিশ্লেষণ করো। যথার্থতা বিশ্লেষণ করো, অর্থাৎ উদ্দীপকের আলোকে একে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যা বুঝলাম তা আমরা একটু সৃজনশীল প্রশ্নটির উত্তরের মাধ্যমে আমরা নিজেকে যাচাই করব। আজকের মতো সকল শিক্ষার্থী বন্ধুকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। করোনা সংকটে বাসায় থাকবে, পড়াশোনার প্রতি মনোযোগ দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম।